বাংলাদেশে এই জায়গাটাতে আসার পিছনে যত আন্দোলন, যত সফলতা, সব কিছুর পিছনে ছাত্র। সেই বঙ্গবন্ধুর কাছে রাষ্ট্রভাষার আন্দোলন, ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সবগুলো অনমের বিরুদ্ধেই আন্দোলন করে ছাত্রলীগ আজকে বাংলাদেশকে এই জায়গাটিতে নিয়ে আসছে। স্লোগান বলুন, বাংলাদেশ ছাত্রলীগ আজকে বিভিন্ন ধর্মীয় আয়োজন করেছে। আমি ধন্যবাদ না জানি আমি পারছি না। একটা সময় কাউমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা। কাউমি মাদ্রাসায় যারা তারাও এখানে আজকে সম্পৃক্ত হয়েছেন, সেই জন্য সবাইকে আজকে আমি ছাত্রদেরকে আবারও সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। তার নেতৃত্ব দেখেছি। আমরাও যখন ছাত্রলীগ করতাম, আমাদের নেতারাও আমরা ঠিক যেরকমভাবে শ্রদ্ধা করতাম, যেরকমভাবে তাদের নির্দেশ আদেশ শুনতাম, আজকে সাদ্দামেরও আমি সেই জনপ্রিয়তাটা দেখছি। সাদ্দামের সবাই তাদের প্রিয় নেতা হিসাবে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমাদের সাধারণ সম্পাদকও কিন্তু ততখানি সবার কাছে তিনিও সাদ্দামের পাশাপাশি সুন্দরভাবে তিনি কাজ করে যাচ্ছেন। যিনি প্রধান আলোচক, যিনি আলোচনা করলেন, ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি তাকে অনেক দিন ধরেছি। তাকে আমাদের সরকার যে দায়িত্ব দিয়েছেন, সবগুলো দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, নিপুণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি সেগুলি পালন করেছেন। তাকে শিক্ষা সচিব হিসেবে দেখেছি, অন্যান্য পদমর্যাদায় তাকে আমি দেখেছি, এবং সর্বশেষে এই উপদেষ্টা হওয়ার আগে আমরা মুজিব শতবর্ষ পালন করব, আমাদের একটা হৃদয়ের বাসনা ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে আমরা 100 বছর পূর্তিতে আমরা মনের মাধুরী মিশিয়ে সেই দিনটি পালন করব। আমরা কিভাবে পালন করবো আমরা মনে করবো, আমরা সব কিছুই করবো, কিন্তু কি করব এই সবগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার থেকে তাকে দায়িত্ব দেওয়া ছিল কোঅর্ডিনেটর হিসেবে। সেই দায়িত্বটা তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি পালন করছেন, এবং একটা সুন্দর অনুষ্ঠান সারা বিশ্বকে তিনি দেখিয়েছেন। তিনি আর কেন নন, তিনি আজকে প্রধান আলোচক কামাল আব্দুল নাসির চৌধুরী। তার আপনার নিশ্চয়ই তার বক্তৃতায় পুরনো দিনের পাকিস্তানের নিষ্ঠুরতার কথা, বর্বরতার কথা আমাদেরকে তুলে ধরেছেন, আর তিনি এখানে উপস্থিত আছেন। বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিচারকবৃন্দ এখানে আছেন, আর যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই এখানে উপস্থিত আছেন। মাদ্রাসার শিক্ষকবৃন্দ আছেন, আর প্রিয় সাংবাদিক ভাইরা, আমার শুভেচ্ছা ও সালাম। প্রতিপাদ্য বিষয়টা ছিল বঙ্গবন্ধুর শিষ্য, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের এই প্রজন্ম, আমাদের এই মাদ্রাসার ছাত্ররা কি ভাবছে, তাদের হৃদয়ের কথাগুলো তারা তাদের বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন। সেই জন্যই তাদের সবাই নাকি অতি সুন্দর ভাষায় তাদের হৃদয়ের কথাগুলি বলেছেন। তার মধ্যে তারা 10 জনকে আজকে পুরস্কার দিচ্ছেন, এবং তারা নিশ্চয়ই অনেক ভালো করেছেন, নিশ্চয়ই তারা ভালো বলেছেন। আমি একটু ফিরে যেতে চাই বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে বাংলাদেশে ঢুকেই
প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন বাংলাদেশ হল দ্বিতীয় মুসলিম বৃহত্তর মুসলিম রাষ্ট্র। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ছিল একটা মানে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তৈরি করা। সারাটা জীবন তিনি যেটা চেতনা নিয়ে কাজ করছেন ঠিক সেই কাজটি তিনি করেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে মুসলিমরা মানে যে এখানে প্রাধান্য পাবে সেটাও তিনি তার বক্তৃতার মাধ্যমে তিনি বলেছিলেন। আপনারা নিশ্চয়ই তার যে কীর্তিগুলো আমি যদি একটা একটা করে বলি, এই যে বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর মাঠটাও তিনি দিয়ে গিয়েছিলেন। আজকে এই ইজতেমা কিন্তু সারা আমাদের বাংলাদেশ সারা বিশ্বে অত্যন্ত পরিচিত, এবং এই ইজতেমার সময় সারা বিশ্বের থেকে মুসলিম উম্মার মানুষরা এখানে আসা অংশগ্রহণ করে। কাকরাইল মসজিদে সম্প্রসারণের কাজটিও তিনি করে গিয়েছিলেন, এবং এই মসজিদটাকে তিনি সুন্দর জাতীয়ভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন। আমরা হজযাত্রীদের জন্য সরকারি অনুদান তিনি প্রবর্তন করেছিলেন, এখন অবশ্য সেটি নেই। মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, যেটা আমাদের প্রধান বক্তা খুব সুন্দরভাবে বলেছেন, এই ঘটনা কিন্তু সৌদি আরবের বাদশাহ কিং ফয়সালের সঙ্গে তিনি এই ঘটনা ওআইসি সম্মেলনে তিনি যখন গেলেন প্রথম, ইয়াসির আরাফাত তাকে নিয়ে গিয়েছিলেন, সেখানেও কিন্তু এই ধরনের কথা তিনি আমাদের সৌদির বাদশাহ কিং খালেদকে তখন বলেছিলেন, এবং তিনি পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই তিনি আবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিলেন। বাংলাদেশের শিক্ষা বোর্ড গঠন, বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করেছেন। মাদ্রাসা কিন্তু আমাদের দেশে আজকে ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তারের জন্য বলুন, বাধ্য হয়ে বলুন, মাদ্রাসা তারা শিক্ষা চালু করেছিলেন কলকাতায়, কিন্তু ভারতে কিন্তু এখনো সেই মাদ্রাসা শিক্ষা সেটা এখনো চালু আছে। নিশ্চয়ই সেটা মানে অনেক আলোকিত করেছে, সেই জন্যই, কিংবা সর্বস্তরের মানুষগুলোকে তারা আলোকিত করতে পেরেছে, সেই জন্যই সেটা এখনো চালু আছে। আমি বঙ্গবন্ধুর কথায় যদি আবার ফিরে আসি, একটা অসাধারণ প্রতিভার মানুষ ছিল। আমরা পাকিস্তান যখন তৈরি হলো তখন আমরা মনে করছিলাম যে আমরা ব্রিটিশ আমল থেকে বের হয়ে আমরা একটা স্বাধীন পাকিস্তান তৈরি করলাম। নিশ্চয়ই আমরা এখন সমানভাবে চলবো, আমরা আর কিছুই মানে আমাদের বাদ থাকবে না। আমরা যদি একের পর এক এই 23 বছর দেখি, আমরা শোষণ বঞ্চনার দৃশ্যগুলি আমাদের চোখের সামনে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি শুরুতেই সেটা টের পেয়েছিলেন। উনি 52 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের দেশটি স্বাধীন করাটা একটা সময়ের ব্যাপার। তখন থেকে তিনি চিন্তা করতেন এদের সঙ্গে থাকা যাবে। ধাপের পর ধাপ আন্দোলন, 64 পরে 66-তে তিনি একটা রূপরেখাই দিয়ে দিলেন। 6 দফা আন্দোলনের মাধ্যমে একটা রূপরেখা কিভাবে দেশের স্বাধীনতার পথে আমরা যাব তার একটা রূপরেখা দিয়ে দিলেন। তারপরে সেই অত্যাচারের কথাটাও আপনারা নিশ্চয়ই জানেন। তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য মানে আগরতলা কনস্পেসি নামক একটা মানে কনস্পেসি করে সেখানে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যবস্থা করলেন। আমাদের 6 দফা আন্দোলন যখন একটু স্তীমিত হচ্ছিল, তখন আমাদের ছাত্রলীগ, আমাদের সর্বদলীয় ছাত্ররা তখন আমরা ঘুরে দাঁড়ালাম। আমাদের আওয়ামী লীগের নেতারা কিন্তু তখন বেশিরভাগই জেলখানায় ছিলেন। তখন বঙ্গমাতার কথা মনে হয়। বঙ্গমাতা তখন আমাদের ছাত্র নেতাদের উৎসাহ দিতেন, ডিরেকশন দিতেন। সেই জন্য বঙ্গমাতার যে অবদানের কথা বাংলাদেশের মানুষ বাঙালিরা কোনোদিন বলবে।
আমরা 11 দফা আন্দোলনের সবাই একত্রিত হলাম। একত্রিত হয়ে যে দুর্বার আন্দোলনটা আমরা করতে পারলাম, সেই আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করতে সক্ষম। ইলেকশন দিতে বাধ্য হল। বঙ্গমাতা সেখানেও দাবি করেছিলেন, যখন নাকি তারা বলছিল যে বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি পেয়ে গোল টেবিল বৈঠকে যাবে, বঙ্গমাতা তখন বললেন, আমাদের অনেক নেতারাই তখন আপোষ করে ফেলছিলেন, বলছেন যে যেদিন হবে তা আমাদের দেবে না। বঙ্গমাতা যখন কঠিন করে বললেন যে বঙ্গবন্ধু যাবে প্যারোলে নয়, স্বাধীন নেতা হিসাবে, তাই গেলেন। সেখানেও দেখেন তার দূরদর্শী নেতৃত্বের সফলতা। সেই নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সব কিছু সিদ্ধান্ত হবে। বঙ্গবন্ধু যেই দাবিটি আদায় করে নিয়ে আসছিলেন, সেটা হলো ওয়ান ম্যান ওয়ান ভোট। আমার কাছে প্রাধান্য যেটা মনে হয়, কারণ ওয়ান ম্যান ওয়ান ভোটের মাধ্যমে আমরা যেই জিনিসটা অর্জন করতে পেরেছিলাম, আমাদের সংখ্যা গরিষ্ঠতার সুনিশ্চিত ব্যবস্থাটা তিনি করেছিলেন। আমরা তখন 7.5 কোটি মানুষ ছিল পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে 6.5 কোটি মানুষ ছিল। এই 1 কোটি মানুষের প্রতিনিধিত্বের জন্য যেই কয়টি আমাদের জাতীয় সংসদে যেই কয়জন যাওয়ার কথা, সেই কয়টি সিট তিনি পেয়ে গেলেন। আমরা সেটাই আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম। মাদ্রাসায়, কওমি মাদ্রাসার আজকে কিন্তু অনেক অনেক ছাত্র রয়েছে কওমি মাদ্রাসায়। এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে, এবং আমিও কিছু এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়াদৌড়ি করেছিলাম। কওমি মাদ্রাসার স্বীকৃতি হচ্ছিল না, অনেক ধরনের ওটাকে কি বলে ষড়যন্ত্রই আমি বলবো। একজন এগিয়ে আসলে তার পিছনে আরেকজন বলে যে না এটা হবে, আরেকজন এগিয়ে আসলে বলতো না উনি যেটা বলতেছে সব এই চলছিল। আমি ফরিদউদ্দিন মাসুদের কথা আমার স্মরণ করি। তিনি এবং আমাদের শফি সাহেব একজন ইসলামী বড় মাপের আলেম, তারা শফি সাহেব এখন নেই। আমাদের ফরিদউদ্দিন মাসুদ এখনো জীবিত আছেন। তারাও খুব প্রচেষ্টা নিচ্ছিলেন, কিন্তু তারা এক হয়ে আসতে পারতেছিলেন। বঙ্গবন্ধুর কন্যার কাছে আমি একদিন যেয়ে বললাম যে এটা নিয়ে দেরি আর করা যায় না, মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে। তিনি আমাকে বললেন, তুমি যে বলে দাও যে কেউ আসুক আর না আসুক, আমি অতি শীঘ্রই কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করব। তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন, সবাই দৌড়ঝাঁপ শুরু করলেন। কে কত তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন যে এই যে লক্ষ লক্ষ ছাত্র, যাদের একটা শিক্ষার একটা সার্টিফিকেট রয়েছে, তা যেটা স্বীকৃতি নেই, পৃথিবীর কোনো জায়গায় তারা স্বীকৃতি পাচ্ছে না। আমাদের আলিয়া মাদ্রাসার স্বীকৃতি রয়েছে, কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি নেই। তিনি সেইটাই সেদিন প্রদান করেছিলেন। সেদিন এই যে মাঠটায় সওয়ার্দী উদ্যান, এই উদ্যানে তিনি যখন বললেন, তখন কওমি নেতারা সেদিন তাকে কওমি জননী হিসাবে উপাধি দিয়েছে। বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বিস্তার করতে পারে, কারণ ইসলাম একটা শান্তির ধর্ম, সেই জন্য তিনি ইসলামের কথা সবসময় বলতেন। যেরকমভাবে বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু ঠিক সেইভাবেই আজকে কথা বলছে। ছাত্রছাত্রী যারা যেই কিসেই পড়াশোনা করুক, আমরা মনে করি সবাই অত্যন্ত মেধাবী। আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জ মনে করে না, অত্যন্ত মেধাবী আমরা দেখেছি। সেই জন্যই আমাদের সফলতা। আমাদের সফলতার মূল কারণটাই হলো আমরা বাঙালিরা অত্যন্ত মেধাবী। আমরা দেশপ্রেমে আমরা স্বাক্ষর দিয়েছি বারবার যখন প্রয়োজন। কাজেই আমাদের কেউ, বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না।
সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা বদলে দিয়েছেন বাংলাদেশকে। আজকে তিনি বলছেন আমরা 2041-এ উন্নত বাংলাদেশ হব, অবশ্যই হব। আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেই স্বপ্নতেই দেখছি। সেই স্বপ্ন শেষ কি করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমাদের শিক্ষায়, আমাদের কর্মে, আমাদের সব কিছুতে স্মার্ট হতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে হবে। বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যার তুলনা শুধু বঙ্গবন্ধুই, বঙ্গবন্ধুর সঙ্গে আর কেউ তুলনা নয়।